হ্যালো বন্ধুরা, এ গল্পের অনেকগুলো সিজন আগে আপলোড করা হয়েছে। যারা যারা আগের সিজনগুলো শোনেন নাই তারা একটু কষ্ট করে শুনে আসবেন, আর যারা যারা আগের সিজনগুলো শুনছেন তারা এই গল্পটা শুনতে পারেন। থ্যাংক ইউ। পরে বলবো, এখন চলো শেয়ার করে নিই। নিলয় মাহিমকে কল দেয়। শেয়ার কেনার জন্য সে 10 লাখ টাকা দিতে চেয়েছে। মাহিম নিলয়কে আবার তার বাড়িতে আসতে বলে। নিলয় মুচকি হাসে। মিমির সাথে আবার কার দেখা হবে? মিমিকে সে ফুললি অন্যমনস্ক করে দিতে পারবে। নিলয় দেখা করে টাকা দেবে সেটা জানিয়ে দেয়। তারপর ওরা এবার 15 লাখ দিয়ে প্লাস্টিক কোম্পানি BAX এর শেয়ার কিনেছে। ঠিক তখনই সেখানে ব্ল্যাক গ্যাংয়ের 30 লাখ টাকার শেয়ার কেনার চার্ট আসে। মাহিম নিজ থেকে সেখানে 2 লাখ দিয়ে শেয়ার কিনে নিল। বাকি 10 লাখ নিলয় দিলে সেই টাকা দিয়ে মাহিম শেয়ার কিনবে। কোম্পানির বড় পদের একজনের সাথে মাহিমের খাতির আছে। ব্ল্যাক ব্যাংকের সাথে সবাই এবার খুব রিসার্চ করেই শেয়ার কিনেছে। কোম্পানির ম্যানেজারের পরিবারকে তুলে নিয়ে গেছে ওরা। কখন কতটুকু দাম উঠবে বা কমবে সেসব ম্যানেজার ওদের না জানালে ওর পরিবারকে ওরা মেরে ফেলবে। ভিএক্স কোম্পানির বড় প্রোডাক্ট আছে। এরা যখনই লঞ্চের মুখে পড়ে ঠিক তখনই শেয়ার ছাড়ে। শেয়ারের মূল্য একদম অল্প করে ছাড়ে, যাতে অনেকেই টাকা শেয়ার করে। কিন্তু এই কোম্পানির যারা বড় শেয়ার নেয় তাদের থেকে বড় স্ক্যামার এই কোম্পানির মালিক। কারণ জানে সে কিভাবে লসের টাকা তুলতে হবে। তাই যেহেতু একটা প্রোডাক্টের মূল্য এখন একদমই অল্প, ধরো 100 টাকা, এখন সেটা খুব জোর 150 টাকা উঠাবে। তারপর ধূপ করে শেয়ার কমিয়ে আবার সেটা 80 টাকায় নামিয়ে ছাড়বে। কারণ যখন শেয়ার বেশি এরিয়ার মধ্যে কোম্পানির মার্কেট ভ্যালু বেড়ে গিয়ে দাঁড়াবে ডাবল। তাই লস তুলে নেবার পর যারা কোম্পানিতে শেয়ার ইনভেস্ট করছে তারা ভার্মে গেলেও তাদের কিছু আসে যাবে না। তখন না পারবো আমরা আসতে, না পারবো বেচতে, আর তখনই কোম্পানির লাভ করতে শুরু করে। এজন্য প্রথম যে কোনো বাজি খেলতে বা ট্রেডিং খেলতে গেলে দুটো জিনিস প্রয়োজন, আর সেটা হলো ধৈর্য ও লোভ নিবারণ। যেহেতু এখন শেয়ারের দাম একদমই অল্প টাকাতে পাওয়া যাচ্ছে, তার মানে কোম্পানি চাচ্ছে যে বড় বড় ইনভেস্টররা লাখ লাখ টাকা দিয়ে শেয়ার কিনুক। কিন্তু আমরা এটা হতে দেব না গাইস। আমি খেলবো এবার একটু অন্যভাবে। কোম্পানির সাথে হবে এবার আর একটা স্ক্যাম। ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করছি পেজটার নাম দিবি গ্রিন সিনেক। সেখানে পোস্ট করা হবে অমুক দিন শেয়ার যেন সবাই বিক্রি করে দেয়। পোস্টটা করে সেটা বুস্ট করে দিবি। যারা আমাদের পোস্ট দেখবে শেয়ার বিক্রি করবে তারা তো লাভ করবেই। সমস্যায় পড়বে ব্ল্যাক গ্যাংয়ের সিস্টেম। আমি ওদের ধ্বংস করতে এসেছি। এবার খেলবো কোটি কোটিতে। নীলার কথা শুনে সবাই অবাক হয়। সিয়াম ছেলেটা হেব্বি কাজের। সিয়াম নীলার কথা মতো সব করে। নিলয় সিগারেট জ্বালায়। নিধির দিকে তাকায় নিলয়। নিধি নিলয়কে দেখছে গালে হাত দিয়ে। নিলয় কখনো নিধির দিকে ঠিকমতো তাকায়নি। নিধি দেখতে কেমন নিলয় কখনো খেয়ালও করেনি। যার মন ও মস্তিষ্ক একবার টাকার নেশায় ঢোকে তাকে আর কোনো নারীর সৌন্দর্যতা আকৃষ্ট করতে পারে না, চোখেও পড়ে না সেসব। নিলয় বলে, নিধি, কি হচ্ছে, কি দেখছো? না মানে আচ্ছা, কাব্য না হয় এখানে এসেছে তার সমস্যার কারণে, কিন্তু কাব্য তুই নিধিকে কোথায় পেয়েছিস? সে এই লাইনে কি করে আসলো? নিধির মন খারাপ হয়ে যায়। সে মাথা নিচু করে নিল। কাব্য নিলয়কে ইশারা করে নিধির মন খারাপ হয়েছে সেটা। নিলয় নিধির কাছে যায়। নিধির দিকে তাকাতেই নিধি বলে, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। মা আমাকে নিয়ে নানির বাড়িতে চলে আসে। সেখানে মামা মামি থাকতো। আমার মামি অনেক খারাপ ছিল। সবসময় আমাকে মারতো, বকা দিত। তবে সবার সামনে করতো না, কোনো দোষ পেলে এমন করতো। মাকে আবার বিয়ে দেওয়ার জন্য অনেক জোর করে নানু, কিন্তু মা রাজি ছিল না। এটা নিয়ে বাড়িতে অনেক ঝামেলা হয়। শেষে মা রাজি হয়ে বিয়ে করতে। মায়ের বিয়ে হয়ে যাওয়ায় আমি নানুর কাছে থাকতাম। আমি তখন ইন্টার পাস করি। মায়ের বিয়ের অনেক বছর হয়েছে। আমি কখনো ওই বাবাকে বাবা বলিনি, দেখাও করিনি।
নানুর কাছেই থাকতাম সবসময়। একদিন নানু মারা যায়, একা হয়ে পড়ি একদম আমি। এভাবে চলে কয়েক মাস। হঠাৎ একদিন বাড়িতে একটা ছেলে আসে। মামি জানায় এটা তার ছোট ভাই, দেশের বাইরে থেকে দেশে এসেছে। ঠিকঠাক ছিল। একদিন দুপুরে বুঝতে পারি আমি গোসল করলে কেউ একজন আমাকে লুকিয়ে দেখে। আমি উপর দিকে তাকাই, একটা ছোট ক্যামেরা রাখা। আমি বুঝে ফেলি এটা কি হচ্ছে। ক্যামেরাটা সেই ছেলেটার, মানে মামের ভাইয়ের। নাম জীবন, জীবন মামার ক্যামেরা। আমি যেহেতু তার বোনের ভাগ্নি না, আমার তিনি মামা হবে। ক্যামেরাটা নিয়ে আমি ওনার রুমে যাই। মামা, এসব কি? কোন সব মামা? তিনি ঘুরে আমার দিকে। আমার গায়ে তখন ছোট্ট চেঞ্জ করা কাপড় পরা, মাথায় তোয়ালি পেঁচানো, অর্ধেক ভেজা হয়ে গেছে কাপড়টা, ওড়না আছে গায়ে। সে আমার দিকে না তাকিয়ে আমার বুকে আর আমার ঠোঁটের দিকে তাকায়। ওর দৃষ্টি এতটা বাজে ছিল যে আমি সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি ক্যামেরাটা ফ্লোরে ছুঁড়ে মারি। কি হয়েছে? আমি গোসল করলে আপনি ক্যামেরা রেখে আসেন কেন? কি দেখছেন? আস্তে কথা বলো, তোমার মান সম্মানের প্রশ্ন। আর আমি সব দেখেছি। সব মানে? ভিডিও করেছেন? ডিলিট করেন এক্ষুনি। না সোনা, ডিলিট করা যাবে না। আমি আপনার ভাগ্নি হই, কেন এসব করছেন? এসব সম্পর্কের মানে নেই। আমি তোমার শরীরে হাত দিতেই পারি। কথাটা বলে সে আমার পেটে হাত দেয়, আমার কোমরে হাত দিয়ে একটা খামচি দেয়। আমি অনেক জোরে জীবনের গালে চড় মারি। সে চড় খেয়ে আরও রেগে যায়, আমার গলা চেপে ধরে ফোন বের করে বলে, আগেই তোর সব কিছুর ভিডিও আমার ফোনে আছে, সবখানে এটা আপলোড করে দেব, বুঝেছিস? আমার কথা শুনবি, না হলে যে কি করবো তোরে। আমি ওর হাত ছাড়িয়ে বলি, মামিকে বলবো, সব বলবো। তুই কতটা জানোয়ার, আমার সাথে এমন করলি কেন? আরে যা যা, যার সাথে যত বলবি তত তোরই সমস্যা। আমি চলে আসি সেখান থেকে। অনেক কাঁদি সেদিন। মামিকে সেদিন রাতে বলি সব কিছু। সব শোনার পর উনি রেগে যায়, তবে তার ভাইয়ের কাজের উপর নয়, আমার উপর। উনি বিশ্বাস করে না তার ভাই এমন একটা কাজ করবে। আমাকে বলে, তোর মা তোর বাবাকে খাইছে, তারপর তো এখানে এসে জুটেইছিলি। আমার শ্বশুরের ভাইটাকে পেয়ে যা ইচ্ছা বলছিস, তাকে তাড়ানোর কথা ভাবছিস। তোকে তো আমি তাড়াবো এখান থেকে। জীবন আমাকে সব বলেছে, তুই আমার ভাইয়ের উপর নজর দিস। তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিস? কেন দিয়েছিস? তার টাকা আছে, ভাবছিস তার সাথে ভাগলে অনেক টাকার মালিক হতে পারবি। এটা আমি হতে দেব না। সেদিন রাতে মামি আমাকে অনেক মারে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। হাত বেঁধে মুখের ভিতর কাপড় দিয়ে পিটায় আমাকে। আমি চিৎকার করতেও পারিনি। রক্ত বের হয়ে যায় মার খেয়ে। কতদিন পর হয়, একদিন সকালে উঠে দেখি বাড়িতে কেউ নেই। অনেক ভালো লাগছিল। সকালে খাবার খেয়ে নিজের মতো আরাম করার জন্য বিছানায় আসি। ঠিক তখন দেখি আমার ঘরে জীবন মামা বসে আছে। আমাকে দেখে মুচকি হাসে। শর্ট প্যান্ট পরা, তার খালি গায়ে বসে আছে। আমি দেখে তাকে ভয় পাই। মামা বলে, চলে যাচ্ছ সোনা? মামা, আপনি এখানে কেন? তোমার গোসলের ভিডিও দেখছি, আজকে আপলোড করব ইন্টারনেটে, ফেসবুকে, আরও কত গ্রুপে, দেখবা আসো। জীবনের কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারি না। কাছে যাই আমি, চোর দিতে যাব, তখনই সে আমার হাত ধরে বিছানায় ফেলে দেয়। আমার হাত শক্ত করে ধরে সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসে আর বলে, ফিগারটা কিন্তু দারুণ, তো সাইজটা যা মারাত্মক, আমার বেশ পছন্দের। আজকে তো এগুলো সদ্য ব্যবহার করতে হবে। ছাড় আমাকে, কেন এমন করছিস? আমার লাগছে, ছাড়। জীবন আমার গালে চড় বসিয়ে দেয়। তারপর আমার জামা ধরে জোরে টান দেয়। সে দুভাগ হতেই আর দেরি করে না, আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমাকে সে ধর্ষণ করে। সেদিন জানতে পারি মামি ইচ্ছে করে মামাকে নিয়ে বাইরে যায়, আর আমার সাথে তার ভাইকে এসব করার সুযোগ করে দিয়ে যায়। আমার উপর
চলে ঘন্টার পর ঘন্টা শারীরিক নির্যাতন। সেদিন মামা আসে রাতে বাড়ি। আমি এর ভিতর অজ্ঞান হয়ে যাই। হঠাৎ অনেক চিৎকারে আমার ঘুম ভাঙে। জীবন বলে, আপু দেখো, তোর ভাগ্নে আমার ঘরে কিভাবে এসে শুয়ে আছে। আমি চমকে উঠি। তাকিয়ে দেখি আমি ওর রুমে। মামা মামি আমার সামনে দাঁড়ানো। মামি চিৎকার করে বলে, ওগো, তোমার বোনের মেয়ে কি খারাপ, আমার ভাইয়ের সাথে এসব করে বেড়ায়। ছি, আমি মুখ দেখাবো কি করে, আমি মরে যাব। মামা মামির এসব কথা শুনে আমাকে অনেক মারে, আবার আমাকে কিছু বলার সুযোগ দেয় না। আমার কথা কেউ শুনে না। নিলয়, কাব্য, অর্ক, মাসুম, সিয়াম ও নিধি একসাথে সবাই বসে আছে। নিধির কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। নিধির দিকে তাকিয়ে আছে ওরা সবাই। নিধি কাঁদছে। নিধি আবার বলল, আমি কালান্ত ছুরি নিয়ে ঘরে আসি। অনেক চিৎকার করে কাঁদি। রান্নাঘর থেকে বটি এনে রেখেছিলাম, কিন্তু সেটা ব্যবহারের সুযোগ পাইনি। মাঝরাতে জীবন আসে আমার ঘরে, আমার পায়ে হাত দেয়। আর দেরি করিনি আমি। জিরো ওয়াটের ডিম লাইটে আলোয় তার গলাটা চোখে পড়ে। আমার কি হয়েছিল জানি না। আমার ভিতর যেন আজরাইল নয়তোবা শয়তান নতুবা আল্লাহর রহমতের শক্তি ভর করে। তরকারি কাটা বটি দিয়ে জীবনের গলায় কোপ বসিয়ে দিই। এক কোপে ওর গলা অর্ধেক ঢুকে যায়। আমি সেটা জোরে টান দিতেই গলাটা নেমে যায় বটি থেকে। তারপর সেই রাতে চলে আসি বাড়ি ছেড়ে। সেখান থেকে আসার পর কাব্যুর সাথে পরিচয় হয় আমার। তারপর একটা টিম হই। কাব্য নিধিকে ইশারা করে। নিধি কাব্যের দিকে তাকায়। কাব্য ইশারা করে নিধিকে চুপ থাকতে। নিধি কারণ জানতে চায়। কাব্য নিলয়ের দিকে তাকাতে বলে। নিলয় গম্ভীর হয়ে বসে আছে। নীরবতা ভেঙে নিলয় প্রশ্ন করল, তোর মামিকে কিছু বলিসনি? না। তিনি বেঁচে আছে। নিলয়, কেউ বেঁচে নেই, শোন আমার কথা। নিধি, তোর মামি বেঁচে আছে? হ্যাঁ আছে। আচ্ছা চল আমার সাথে। নিলয়, পাগল হয়ে গেছিস? তুই বুঝতে পারছিস কি করছিস? ওরা মামির লোক, এখানে কেন যাবি? ওর মামিকে মারতে। নিলয়, পাগলামি করিস না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। অর্ক, গাড়ি বের কর। অর্ক নিলয়ের কথা মতো দ্রুত গাড়ি বের করার জন্য বের হয়। নিধি অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। কাব্য জানে নিলয় এখন আর কারোর কথা শুনবে না, তাই সে চুপচাপ নিলয়দের সাথে বের হয়। নিলয় সবাইকে মাস্ক পরতে বলে। অর্ক গাড়ি বের করে হর্ন দেয়। কাব্য যেয়ে গাড়িতে ড্রাইভিং সিটে বসলো। বাকিরা সবাই ওর পেছনে যেয়ে বসে। নিধিকে নিলয় ঠিকানা জিজ্ঞাসা করে। পৌঁছাতে ওদের 3 ঘন্টা লাগবে। কাব্য গাড়ি স্টার্ট করে। তারপর রাতুল তার ক্লাবে আসে। গাড়ি নিয়ে যখন সে ঢুকতে যাবে তখনই তার সামনে এসে চাঁদনির বাবা দাঁড়ায়। চাঁদনির বাবাকে দেখে রাতুল গাড়ি থামালো। কাশেম মিয়া রাতুলকে দেখেই বলে, বাবা তুমি আসছো? আমি এখানে আজ কয়েকদিন ধরে বসে আছি, ভিতরে যেতে দেন না, ওরা আমার মেয়েকে চিনি না। ও আপনি? কিন্তু আপনার মেয়ে তো এখানে থাকে না। আপনার মেয়েকে ব্যবসা পলিতায় বিক্রি করে দিয়েছে, সে ওখানেই থাকে। রাতুলের কথা শুনে কাশেম মিয়া যেন স্তব্ধ হয়ে যায়। কি বলবে যেন খুঁজেই পায় না। তার শিক্ষিত একটা মেয়ে ভাবে তাকে নিয়ে রাতুল কিভাবে কথা বলতে পারে? আর তাছাড়া ওনার মেয়ে তো রাতুলের বউ। করিম বলে, তোমরা একটু খারাপ লাগলো না তোমার স্ত্রীকে নিয়ে তুমি এমন কথা বললে? আরে ধুর, এমন বিয়ে আমি এর আগেও 15-20টা করে নিয়েছি। আমার মেয়ের সাথে এমন কেন করলে তুমি? তোর মেয়েকে ভালো লাগছিল তাই এখানে আনছি। এক রাতেই তোর মেয়ের থেকে আমি 50,000 কামাইছি। বুঝেছিস তো তোর মেয়ে কেমন সুন্দরী? এত জঘন্য মনের মানুষ তুমি, আমার মেয়ের সাথে কেন এমন করলি? আমার মেয়ের কি দোষ ছিল? চুপ কর। হেই, কে আছিস? এটারে বের কর এখান থেকে। 3 জন গার্ড আসে। কাশেম মিয়াকে সামনে থেকে সরায়। রাস্তার উপরে ফেলে দেয় গার্ডরা। করিম মিয়ার মুখ রাস্তার উপরে গিয়ে পড়ে। ঠোঁটের নিচে কেটে অনেক রক্ত পড়তে থাকে, তবুও সে যায় না। গার্ডরা তাকে শাসিয়ে যায়। কাশেম মিয়া চুপচাপ বসে থাকে রাস্তার এক পাশে। রাতুল ভেতরে আসে। গার্ডরা গেট আটকে দেয়। রাতুল ভেতরে এসে জেমসকে কল করে। হ্যালো ব্রাদার, কেমন আছো? ব্রাদার,
সব কিছুই ঠিকঠাক আছে। সালিনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, সে মরে গেছে। অনেক উঁচু জায়গা থেকে নিচে নদীর উপরে পড়েছিল। নদীর চারপাশে বিরাট বন, সেই বনে সিংহ প্রাণী আছে। সে কবেই তাদের পেটে চলে গেছে। তুমি নিশ্চিন্তে থাকো, কোনো সমস্যা হলে আমি তোমাকে জানাবো। ঠিক আছে, তাহলে সব কিছু ঠিক মতো করো। সময় গেলে আমার টাকা পাঠিয়ে দিও। অবশ্য বস। রাতুল ফোন কেটে দেয়। শার্লিনকে তার লোকেরা কোথাও খুঁজে পায়নি। রাতুল এসব নিয়ে মাথা ঘামায় না। সে তার ক্যাসিনো ক্লাবে ঢোকে। মনিটরের সামনে এসে সব প্লেয়ারদের উপরে নজর রাখতে শুরু করে। রাতুলের লোকেরাই সবসময় এই ক্যাসিনোতে উইন হয়, আর যা টাকা রাতুলই থেকে যায়। সুতরাং রাতুলেরই লাভ সব দিক দিয়ে। যারা হারে তার থেকে সর্বস্ব কেড়ে নেয় রাতুল। এটাই তার বিজনেস। প্রতি রাতে কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হয়। মাহিম আর মিমি বসে আছে। মিমিকে সারাদিন মাহিম আজকে বকাঝকা করেছে। দুজনের অনেক ঝগড়া করে, তবে মাহিম ঝগড়া কম করে। মিমিকে পিটিয়েছে। মিমি যেন জাহান্নামে এসে পৌঁছেছে। এর থেকে নিলয় অনেক ভালো ছিল। মাহিম বলে, কালকে আমার সাথে আবার শুভ্র সাহেব আসবে বাড়িতে, তাকে যেন কোনো প্রকার অসম্মান না হয়। আর তার মন জিততে পারলে আমাদের অনেক টাকা দেবে, আমার বিজনেস আরও বাড়বে। কেন আসবে তিনি বারবার? আমার ভালো লাগে না। চুপ, আমার ডিলার সে, আমার ইনভেস্টর, আমার কাছে সে অনেক কিছু। আমি দাওয়াত করেছি, অনেক টাকার মালিক, সেটা বোঝা যায়। এমন একজন মানুষকে যদি অসম্মান করছো, তোমার খবর আছে। তুমি লোকটাকে চেনো? ওর পুরো নাম কি? তোমার ইনভেস্টর কিভাবে হলো? ওই এত প্রশ্ন করার কি আছে? আমার টাকা পেলে হলো, আমি লস খেতে চাই না। আমি সামনে যেতে পারবো না। তাকে ইমপ্রেস করতে হবে তোকে, বুঝেছিস? শুনেছি বড় লোকেরা অন্য বউদের প্রতি বেশি আকৃষ্ট হয়, তাই তুই শুভ্র সাহেবকে আকৃষ্ট করবি। তোর নেশায় সে পাগল হলে লাভটা আমাদেরই হবে। মানে কি? তুমি তোমার বিজনেসের জন্য আমাকে ব্যবহার করবে? নিজের বউকে তুমি অন্য পুরুষের কাছে পাঠাবে? দরকার হলে তাই করব, কারণ তুই যে বিরাট ভালো বউ এমন না। তোর দিয়ে না হবে সংসার, না হবে স্বামী সেবা, তাই তোকে আমার বিজনেসের কাজেই লাগাতে হবে, বুঝেছিস? মনে থাকে যেন, সেজে গুজে থাকবি। মাহিম কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। মিমি বোকার মতো মাহিমের দিকে তাকিয়ে থাকে। চোখ দিয়ে টপ টপ করে পানি বের হতে শুরু করেছে। মিমি কখনো ভাবতেই পায়নি তার হাজবেন্ড এমন কিছু করতে বলবে তাকে। নিজেকে বড্ড সস্তা মনে হতে থাকে মিমির। মিমি কখনো নিজেকে এত অসহায় মনে করেনি। মা বাবার কাছে থাকতে সে কতটা ভালো ছিল। নিলয় যে তার জন্য কতটা পারফেক্ট ছিল সেটা মিমি এখন বুঝতে পারছে। মিমি দীর্ঘ একটা শ্বাস ছাড়ে। কথায় আছে না, দুজন মানুষ একই প্রকৃতির, একই মানসিকতার হলে কখনো বিপরীত মানুষটার সাথে ভালো সম্পর্ক তৈরি হবে না। একটা সম্পর্কের জন্য দরকার দুজন মানুষের পছন্দের, স্বভাবের, কাজের অমিল, তবেই সুন্দর থাকা যায়। মিমিও ঠিক এমন স্বভাবের ছিল, আর মাহিমও ঠিক এমন স্বভাবের লোক। সেজন্য মাহিম যদি মিমিকে বকে, মিমির সাথে সাথে মুখের উপর কথা শুনিয়ে দেয়, আর তখনই মিমি সেটার জন্য মারও খাচ্ছে। একজন বকলে আরেকজন চুপ থাকলেই হতো। কিন্তু ওই যে বললাম না, পৃথিবীতে সম্পর্ক সুন্দর করতে হলে আলাদা আলাদা পছন্দের স্বভাবের মানুষ দরকার। যে যেমন তার কপালে যদি সেরকমই একজন জোটে, তাহলে সেই সম্পর্কের ভেতরে সবসময় ঝামেলা, মতের অমিল, কাজের অপছন্দতা বাড়তেই থাকবে। আর ইউ ম্যাড? তুমি যা করছো তা কি তোমার ধারণা আছে? যদি উপরে খবর যায় কি হবে ভাবছো তুমি? হাসান সাহেব চিৎকার করে কথাটা বলল। সামনে টেবিলের উপরে পড়ে আছে একটা লাশ। চারপাশে পুলিশ অফিসার দাঁড়িয়ে, চেয়ারে বসে আছে রাজের হাতে পিস্তল। পুলিশের এসপি সে। ডিআইজিপি হাসান মাহমুদ রাজের দিকে রেগে তাকিয়ে আছে। রাজ চুপচাপ বসে আছে। টেবিলের উপরে থাকা একটা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে বলে, স্যার, খুনটা তখনই সুন্দর হয় যখন খুনি ধরা না পড়ে। পুলিশ আমি মারলে ইনকাউন্টার, আর ওরা মারলে কিলার। আমি বললাম তো সে কখনো রাতুলের বিরুদ্ধে মুখ খুলবে না, তাই মেরে দিয়েছি। রাজ, তুমি ভুলে যেও না তুমি সিক্রেট মিশনে আছো, তাই হুটহাট কাউকে মারা যাবে না। কিভাবে কারো তুমি জিজ্ঞাসাবাদ করা অবস্থায় একজন অপরের দিকে তুমি মেরে দিলে, এটা কতটা অন্যায় জানো তুমি? স্যার, সময় শেষ, আমার যেতে হবে। আমার কাছে অপরাধীর কোনো ক্ষমা নেই। ওদের জন্য আমি আমার বোনকে হারিয়েছি। আমি আমার বোনের লাশ কাঁধে নিয়েছিলাম স্যার।
সেটা মনে পড়লে আমার এখনো কষ্ট হয়। আমি সব অপরাধীদের তুলে এনে মারবো। আরে ঠান্ডা হও। কিভাবে কুল হব স্যার? আমার মনে পড়ে এখনো যে আমি যেদিন চাকরি পাই সেদিনই আমার বোন আত্মহত্যা করে। আর আত্মহত্যা করেছিল কিসের জন্য জানেন স্যার? সে ধর্ষণ হয়েছিল। কারা করেছিল জানেন? ওই রাতুলের লোকেরাই। রাজের কথা শুনে হাসান চুপ হয়ে যায়। রাজ হলো আইজিপির সবচাইতে পছন্দের অফিসার, এজন্য রাজকে কেউ কিছুই বলতে পারে না। রাজ নিজেই তার জন্য রোজ বানিয়ে নিয়ে আসে, সব রকম সুযোগ সুবিধা রাজকে দিয়ে রেখেছে। রাজ অনেক বেয়ারা একজন অফিসার, এমনটা সে আগে ছিল না। রাজের বোন ছিল রিয়া, রাজের মা বাবা ছিল না। রিয়াকে সে নিজেই বড় করেছে, ভালো কলেজে ভর্তিও করিয়ে দেয়। কিন্তু সমস্যা হয় একদিন, রাজ পুলিশের চাকরি পায়। সেদিন রাতে ওরা ভাই বোন বেশ ভালো একটা সময় কাটায়। রাজ শুতে চলে যায় আর রিয়া জানালা খুলে বই পড়তে শুরু করে। রাস্তার পাশে ওদের বাড়ি। রাত তখন 10টা বাজে, ঝমঝমিয়ে বৃষ্টি নামে। হঠাৎ 3টে বাইক এসে থামে ওদের বাড়ির সামনে। রিয়া তখন বই পড়ছে। হঠাৎ উঠানে 6 জন ছেলেকে দেখতে পায় সে। জানালা দিয়ে উঁকি মেরে দেখে সে। ওদের ভেতর থেকে নাবিল নামের ছেলেটা বলে, বাড়িতে কেউ আছেন? আমরা বৃষ্টিতে ভিজে গিয়েছি, একটু দরজাটা খুলবেন? বৃষ্টি থামলেই চলে যাব আমরা। নাবিলের কথা শুনে রিয়া তাকায়, নাবিলও তাকায় রিয়ার দিকে। তখনই ভেতর থেকে রাজ বলে, কারা? এত রাতে এখানে কি? ভাই, আমরা বৃষ্টিতে আটকা পড়েছি, একটু আশ্রয় দিবেন? বৃষ্টি থামলেই চলে যাব। ও আচ্ছা, ঠিক আছে, ড্রয়িং রুমের সোফাতে এসে বসতে পারো। রাজের কথা মতো ওরা ভেতরে ঢোকে। রাজও এসে ওদের সামনে বসে। সবাই কথা বলছিল। তখন রাজ বলে, রিয়া চা বানাতে যায়। রিয়ার গায়ে একটা টি শার্ট পরা আর ওড়না ছিল, চুলগুলো খোপা করা। রিয়া কিছু সময় পর চা বানিয়ে আনে সেখানে সবাইকে দিয়ে। যখন রিয়া নাবিলের কাছে আসে তখনই রিয়ার বুক থেকে ওড়নাটা খুলে পড়ে। ঝুঁকে থাকার কারণে নাবিলের চোখ এড়ায় না কিছুই। রিয়ার বুকের সব কিছুই নাবিল দেখে ফেলে। রিয়া দ্রুত ওড়নাটা ঠিক করে রুমের ভেতরে চলে আসে। বৃষ্টি কমার নাম নেই। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তোমরা বসো, আমি মোমবাতি জ্বালিয়ে নিয়ে আসি। রাজ চলে যায় রান্নাঘরে মোমের খোঁজে। কিছু সময় পর এসে দেখতে পায় নাবিল সেখানে নেই। রাজ মোমটা টেবিলে রাখতে রাখতে বলে, তোমাদের বন্ধু নাবিল কোথায়? তখন একটা ছেলে বলে বাহিরে গেছে। রাজ সোফায় বসতে যাবে তখনই ওর বোনের রুমের দরজা আধখোলা দেখতে পায়। রাজ বলে, রিয়া, তোকে না বলেছি দরজা আটকে রাখ? রাজ উঠে দরজার কাছে যায়। দরজা সরিয়ে ভেতরে আসতেই দেখতে পায় নাবিল রিয়ার মুখ চেপে ধরে রেখেছে আর রিয়ার শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করছে। রাজ বলে, কুত্তার বাচ্চা, আমার বোনকে স্যার বলছি, শুয়ার বাচ্চা ছাড়। রাজ এগিয়ে আসতে যাবে তখনই ওর মাথায় রডের একটা বাড়ি পড়ে। পেছনে ঘুরে তাকায় রাজ। একটা ছেলে ওর মাথার উপরে বাড়ি দেয়। তখনই কারেন্ট আসে। 6 জন ছেলে রিয়ার ঘরে প্রবেশ করে। রিয়ার মুখ ছেড়ে দেয় নাবিল। রাজ ফ্লোরে পড়ে যায়। রিয়া চিৎকার করে বলে, ভাইয়া বাঁচাও আমাকে, ওরা কারা? আমার সাথে অনেক বাজে কিছু করবে ভাইয়া। রাজ উঠে দাঁড়ায়। একটা ছেলের গালে জোরে ঘুষি দেয়, কিন্তু ওরা সবাই এসে রাজকে জোরে মারতে থাকে। রাজকে 2 জন ছেলে হাত আর পা ধরে রাখে, আর একজন লাথি মারতে থাকে রাজকে, আর একজন রিয়ার হাত ধরে। নাবিল রিয়ার গা থেকে সব কাপড় খুলে ফেলে। ছাড় আমার বোনকে, আমার বোনের সাথে তোরা এমন করিস না, দয়া করে আমার বোনকে ছেড়ে দে। এই চুপ, ব্যাটার মুখে কিছু গুজে দে। আমার বোনকে ছাড় কুত্তার দলেরা, খোদার কসম তোদেরকে আমি মেরে ফেলবো। রিয়ার গা থেকে সব কাপড় খুলে ফেলা হয়। তারপর নাবিল রিয়ার গোপন কাপড়টা এনে রাজের মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। রাজ কাঁদতে থাকে। রিয়ার মুখ চেপে রেখেছে। রিয়া করে গোঙানি ছাড়া কিছুই করতে পারছে না। নাবিল যে রিয়ার বুকে, পেটে, গলাতে কামড় দিতে থাকে। রিয়া চিৎকার দিতে গিয়েও পারে না। রাজও কোনো কথা বলতে পারে না। নাবিল আর দেরি করে না, রিয়াকে এসে প্রথম ধর্ষণ করতে শুরু করে। এভাবে 20 মিনিট যাওয়ার পর নাবিল ছেড়ে দেয়। তারপর আরেকটা ছেলে আসে। রাজকে একজন একজন করে মারতে থাকে আর রিয়াকে একজন একজন করে এসে ধর্ষণ করতে থাকে। রিয়ার মুখ থেকে হাত সরায়, কিন্তু রিয়ার চিৎকার করার শক্তিও নেই। রাজ আর কথা বলতে পারে না। এভাবে সারাটা রাত চলে। রিয়াকে 6 জন মিলে 18 বার ধর্ষণ করে আর রাজকে আধমরা করে। ভোরের দিকে ওরা ছাড়ে 2 জনকে। একটা নাবিলকে বলে, ভাই ওদেরকে মেরে ফেলি। নাবিল বলে, আরে দূর, মারবো কেন?
রাতুলের কাছের ছোট ভাই আমি, ওরা বেঁচে থাকুক, টুইস্ট দেখতে চাই, কিছুই করতে পারবে না। ওরা সবাই চলে যায়। রাজ উঠতে পারে না, প্রায় হামাগুড়ি দিয়ে রাজ ওর বোনের কাছে আসে, ওড়না দিয়ে ওর বোনকে ঢেকে দেয়। ওর বোন রিয়া শুধু ফ্যাল ফ্যাল করে তার ভাই রাজের দিকে তাকিয়ে আছে। রাজ ওড়না দিয়ে ঢেকে দিতে ফ্লোরে পড়ে যায়। রিয়া উঠে বসলো। তারপর রাজের চোখ বন্ধ হয়ে আসে, গা থেকে অনেক রক্ত বের হচ্ছে রাজের। রিয়া বিছানা থেকে উঠে বসলো, রাজের দিকে তাকায়। রাজ কাঁপা কাঁপা গলায় বলে, বোন আমার, এর শাস্তি ওরা পাবে। রিয়া রাজের কাছে আসে, রাজের কপালে হাত বুলিয়ে মুচকি হাসলো। কাঁদতে থাকে রিয়া, ওর সারা গায়ে কামড়ের দাগ, রক্ত বের হচ্ছে নিচের জায়গা থেকে। জড়তা কণ্ঠে রাজকে বলল, ভাইয়া, মা বাবাকে বলবো তুই চাকরি পেয়েছিস, ভালো থাকিস ভাইয়া। রিয়া উঠে দাঁড়ায়। রাজ ওর হাত ধরে, রিয়া হাত ছাড়িয়ে নেয়। তারপর রাজের দেওয়া সেই ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে রিয়া আত্মহত্যা করে। রিয়া কয়েক মিনিটের ভেতরেই মারা যায়। রাজ নিজের চোখের সামনে তার আদরের ছোট বোনকে ধর্ষণ হতে দেখে, আবার সুইসাইড হতে দেখে। রাজ কোনো রকমে উঠলেও নড়তে পারে না, সে ওখানেই জ্ঞান হারায়। দিনের বেলা কাজের মহিলা এসে সব কিছু দেখেই লোকজন ডাকে। রাজের দুদিন পর জ্ঞান ফেরে। দুদিনে রিয়ার সব দাফন জানাজা কমপ্লিট হয়ে গেলেও রাজ যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলে। রাজের আশেপাশে থাকে। এভাবে কেটে যায় মাসখানিক। রাজ জয়েন করে তার চাকরিতে জয়েন করেই নাবিলদের খুঁজে বের করে। রাজ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, পেছনে হাসান স্যার সহ ওর কলিগরা দাঁড়িয়ে। এতক্ষণ রাজ সবাইকে তার বোনের কথা বলছিল। রাজ, কেঁদো না, ওরা কোথায় যারা তোমার বোনকে ধর্ষণ করেছিল? হাসছ কেন? রাজের মুখে ভয়ঙ্কর হাসি। রাজ সিগারেট টেনে বলতে থাকে, ওদেরকে তো আমি থানায় তুলে আনিনি স্যার, ওদের সব কয়টাকে তুলে এনেছিলাম নদীর পাড়ে। যখন ওদের গোপনাঙ্গ কাটি তখন ওরা চিৎকার করে বলেছিল রাতুল ওদের ছাড়বে না। ওদের রাতুল প্রেম আমাকে আরও হিংস্র করেছে স্যার। শালা রাতুল বহুত টাকাওয়ালা লোক, ওর সব সিন্ডিকেট আমি তছনছ করে দেব স্যার, কিন্তু প্রমাণ নেই। শালার লোকগুলো এক একটা হারামি, সারাদিন টর্চার করলেও মুখ দিয়ে রাতুলের নাম একবারও বলবে না। কিন্তু কেন? রাতুল ওদের কি শিখিয়েছে? মিডনাইট মাস্তি ক্লাবে কি চলে? এতবার মিশন চালিয়েও কিছু করতে পারি না। উপর মহল থেকে বারবার আমাদের বারণ করে। এই রাতুল কি কখনো ধ্বংস হবে না? কেউ কি আসবে না ওর সাম্রাজ্যকে একেবারে তছনছ করে দিতে? নিলয়েরা একটা একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটাতে একটা দারোয়ান বসে আছে। নিলয় গাড়ি থেকে নামে, গাড়ির ডিকি থেকে ছুরি বের করে নিলয়। দারোয়ানের দিকে একটা ছুরি ছুঁড়ে মারে নিলয়। ছুরিটা দারোয়ানের বুকে গিয়ে লাগে। নিলয় নিধিকে বলে, তোর মামিকে ডাক দিয়ে বাইরে নিয়ে আয়। না থাক, সমস্যা আছে, চল একসাথে সবাই। দারোয়ানের লাশের দিকে তাকিয়ে কাব্য দীর্ঘ এক শ্বাস নেয়। এই শহরে নতুন এক সিরিয়াল কিলার এসেছে মনে হচ্ছে। নিলয় সহ ভেতরে আসলো সবাই। নিলয় দরজায় টোকা দেয়। রাত গভীর হয়েছে। কে আসলো? ভেতর থেকে মামি চিৎকার করে কথাটা বলল। নিলয় ডাক দেয়, আপু, আমি তোমার ভাই জীবন বলছি, আমি ফিরে এসেছি। নীলার কথা শুনে ভেতরে থাকা নিধির মামি চমকে ওঠে। ওর মামাকেও ডাকে তিনি। দুজনে উঠল। নিধির মামা বলে, কে কে বাইরে? নিধি বলে, মামা আমি এসেছি, দরজা খোলো। নিধির কথা শুনেই ওর মামি চিৎকার করে বলে, খুনি আসছে, আজকে ওরে পেয়েছি, আজকে ওরে ধরে মেরে ফেলবো। দাটা কোথায় আমার? নিধির মামি এসে দরজা খুলে দেয়। দরজা খুলতেই নিধি একা দাঁড়িয়ে আছে। নিধিকে দেখে ওর মামি চুল ধরে ভিতরে টেনে নিয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, এই তুই আমার ভাইটারে খাইছিস, কই গেছিলি? তোকে আমি নিজের হাতে মারবো। আমার ভাইকে কেন মেরেছিলি? ঠিক তখনই কয়েকজন ভেতরে প্রবেশ করে। তারা এসে সোফাতে বসলো। সিয়াম দরজা আটকে দেয়। ওদেরকে দেখেই নিধির মামি নিধির চুলগুলো ছেড়ে দেয়। নিধির মামা বলে, ওই কে তোমরা? মুখে মাস্ক লাগানো কেন? কারাহা এভাবে ঘরের ভিতরে ঢুকলে কেন? নিলয়ের হাতে শেভ করার খুর ছিল, আর সেই খুঁড়ে নতুন ধারালো ব্লেড লাগানো। নিলয় দ্রুত এসে নিধির মামার গলা সোজা ব্লেড চালিয়ে দেয়। অর্ধেক ফাঁকা হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে। ওর মামা গলায় হাত দিয়ে
উল্টে পড়ে গিয়ে ছটফট করতে থাকে। কয়েক মিনিটের ভেতর নিধির মামা মারা যায়। নিধির মামি ভয়ে একদম স্থির হয়ে গেছে। চোখের সামনে তার হাজবেন্ডের এভাবে খুন হতে দেখে ভয়ে তিনি কাঁপতে শুরু করেছে। মামি বলে, তোমরা কে? ডাকাত? ঘরে যা আছে সব নিয়ে যাও, তবুও আমাকে মেরো না। নিলয় মুখের উপর থেকে মাস্ক খোলে, একটা সিগারেট জ্বালায়। কয়েক টান দিয়ে সিগারেটটা আবার নিভিয়ে পকেটে পড়ল। নিলয় বলে, পৃথিবীর সবাই এক হয় না, কিন্তু একটা পরিবারে যখন সৎ মা আসে আর মামি আসে, তখন সে পরিবারের অনেক কিছু বদলে যেতে থাকে। মামি মানে মায়ের সমান। মারা তার সন্তানের সাথে কেমন আচরণ করে সেটা মামিরা কেন করে না? মামি শব্দটি ভাঙলে সেখানে মা শব্দটি বের হচ্ছে। তাহলে কি তারা মা হতে পারে না? যোগ্যতা নেই? যেহেতু তাদের মা হবার যোগ্যতা নেই, সেহেতু অযোগ্য লোকদেরকে বাঁচিয়ে রাখতে নেই। নিধি, শুট করো। নীলার কথা শুনে নিধি পিস্তল বের করে, তারপর ওর মামির পেটে গুলি করে 3টা। ওর মামি মারা যায়। নাচো ক্লাবের মালিক শান্ত হয়ে বসে আছে চেয়ারে। ওর লোক আকাশ আসলো সেই রুমে। আকাশদের হাতে পায়ে মুখে ব্যান্ডেজ লাগানো। শান্ত হলো রাতুলের কম্পিটিটর, শান্ত হলো স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। তবে রাতুলের কারণে তার বিজনেস অনেক খারাপ যায়। তার কাছে বিদেশি কোনো মেয়ে নেই, রাতুলের কাছে সব দামি জিনিস। রাতুলের প্রতিদিন যদি 1 কোটি টাকা হয়, তাহলে শান্তর হয় 70 লাখ। খুব যে দুজনের দূরত্ব তা কিন্তু না, দুজন বেশ ভালোভাবে বিজনেস করে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো রাতুল সব ইউরোপ থেকে মেয়ে এনে পতিতার বিজনেসটা ভালোভাবেই করে। শান্ত আকাশকে প্রশ্ন করে, কি ব্যাপার, তোদের চেহারা এই অবস্থা কেন? রাতুলের লোকদের মারছিলি নাকি? স্যার, একটা গুড নিউজ আছে আপনার জন্য। মার খেয়েছিস? মেরেও আসছিস? না। তাহলে কি? স্যার, আমাদের সিটি থেকে দূরে 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে যে মোবাইল বস্তি আছে না, সেখানে একটা মেয়ে আছে। মেয়েটা দেশি মেয়ের চাহিদা কমে যাচ্ছে। যারা স্টুডেন্ট তারা মোটামুটি দেশি মেয়ে খোঁজে, আর যারা বড়লোক বাপের ছেলে তারা বিদেশি মেয়ে খোঁজে। আমার কাছে যা আছে তারা পুরান মাল, নতুন কোনো দেশি মেয়ে লাগবে না, ইন্ডিয়া থেকে এনেছি। স্যার, ওই বস্তিতে আছে একটা বিদেশি মেয়ে। আমি যাকে পছন্দ করি সেই মেয়ে ওই বস্তিতে থাকে। ওকে তুলে আনতে গিয়ে সেই বিদেশি মেয়েটার সাথে দেখা হয়। সেই তো আমাদেরকে মেরে সব ভেঙে দিয়েছে। স্যার, মালটা কিন্তু সেই সুন্দরী। একবার যদি ক্লাবে আনতে পারি, সে একাই আপনার বিজনেস লাখ থেকে কোটিতে নিয়ে যাবে। তবে মালটা অনেক কাটায় ভরা, মানে অনেক ডেঞ্জারাস। মার্শাল আর্ট, বক্সিং সব জানে। যেমন ফিগার তেমনইও দেখতে। আকাশের কথা শুনে শান্ত উঠে দাঁড়ায়। চোখ দুটোতে শান্তর যেন আনন্দের গোলা বর্ষিত হচ্ছে। শান্ত দ্রুত আকাশের কাছে আসে, পকেট থেকে 2 টাকার বান্ডিল বের করে আকাশদের দিকে ছুঁড়ে দিয়ে বলে, কি খবর দিলে তুই? নে ধর, এনজয় কর। আর মেয়েটার সব খবর আমাকে কালকে দিবি। আমি তুলে আনার সব ব্যবস্থা করছি। মালটা ওখানে কিভাবে আসলো? ঠিক আছে স্যার, আমি সব খোঁজ আপনাকে এনে দেব। আকাশ খুশি হয়ে রুম থেকে বের হয়। আকাশ এতক্ষণ শার্লিনের কথাই বলছিল, বস্তিতে সেই আছে। রাতুল আসলো চাঁদনির রুমে। রাতুলকে দেখে চাঁদনি সোজা হয়ে দাঁড়ায়। রাতুলের কাছে সে ঠাস করে একটা চর বসিয়ে দেয় চাঁদনি। রাতুল চাঁদনির চুল ধরে বলে, হেই শালা হারামি, তোর অনেক দেমাক তাই না? তোকে তো এখানে আনতে চেয়েছিলাম, সেদে তো আসবি না, তাই তোর কাছে ভালো সেজেছি। তোর বুইরা বাপ আসছিল দেখা করতে। বাবা? আমার বাবা কোথায়? রাস্তার পাশে পড়ে আছে। শোন, তুই যদি বেশি কাহিনী করিস তাহলে তোর বাবাকে মেরে ফেলবো। তুই এত খারাপ কেন? কি করছিস আমার বাবার? কি দোষ আমার? আমি তোকে বিশ্বাস করেছিলাম, তোকে ভালোবাসতে শুরু করছিলাম, আর প্রতিদানে এবার দিয়েছিস কেন? কি দোষ ছিল বল? তোর দোষটা কি জানিস? সেটা হলো তুই বেশি সুন্দরী। বেশি সুন্দরী বলেই তোর ওপরে নজর পড়ে আমার। তোর ফিগার দেখে আমার থাকতে পারি না রে। আমার তোর মতোই মেয়ে দরকার ছিল। হ্যাঁ, এখন তুই এখানে বন্দি। তোর অনেক খারাপ হবে দেখিস। আমার বাবার সাথে একবার দেখা করি। চাঁদনি কাঁদতে পারে না, চোখের পানিও আসে না, সব যেন শুকিয়ে গেছে। রাতুল সিগারেট খায়। চাঁদনি রাতুলের এমন
আসল রূপ দেখে বুঝতে পারে রাতুল আসলেই কতটা খারাপ ছিল। সে চেয়ারম্যানের ছেলেদেরকে মেরেছে। রাতুল সিগারেট শেষ করে চাঁদনিকে বলে, শোন, তোর বাবাকে নিয়ে আসছি, 5 মিনিট তার সাথে কথা বলবি, এরপর এখানে থাকবি। যদি বেশি কাহিনী করিস তোর বাবাকে কিন্তু মেরে ফেলবো। চুপচাপ কথা শুনবি, বুঝতে পেরেছিস? চাঁদনি ফুপিয়ে কাঁদছে। রাতুল ফোন বের করে কাশিমকে নিয়ে আসতে বলে। কাশিম রাস্তার পাশে বসেছিল। কাশিমের কাছে রাতুলের লোকের আসে, তারপর ওনাকে ধরে ক্লাবের ভেতরে নিয়ে যায়। রাজ কাঁদছে। রাতুলকে সেদিনের পর থেকে রাজ খুঁজে চলেছে, কিন্তু রাতুল তো ধরাছোঁয়ার বাহিরে। সম্ভব হয়নি কখনো। হঠাৎ রাজের কাছে কল আসে। রাজকে ম্যাজিস্ট্রেট কল দেয়। হ্যালো, রাজ বলছো? জি। আমাদের জেলাতে ডাকাতের মজুস্টারের অনেক উৎপাত বেড়েছে। আমি পত্রিকা দেখলাম স্যার, এখন কি করব বলেন। তোমার মতন বায়োলেস ডেঞ্জার অফিসারই ওদের ধরতে পারে। তুমি একটু দেখো তো কেসটা। এখানকার এমপিকে তুলে নিয়ে মেরে ফেলেছে, তার বাড়ি লুট করা হয়েছে। অনেক ডেঞ্জারাস ওরা। স্যার আমি দেখছি। রাজ কল কেটে দেয়। ওর টিমকে মলস্টার গ্যাং নিয়ে স্টাডি করতে বলে। রাজ গাড়ি থেকে বের হয়, সাথে ওর অফিসাররাও আছে। উদ্দেশ্য সেই উঁচু রাস্তায় আসা। এখান থেকে সে নিচের নদী দেখতে পায়। নিচে বিরাট বড় খাদ। একবার খাদে পড়লে সোজা উপরে টিকিট কাটা হবে। নিচে আছে গভীর নদী। নদীর পাশে আছে বিরাট বড় জঙ্গল। সেই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে। প্রতি বছর এই জঙ্গলে মোয়ালদের মৃত্যুর খবর পাওয়া যায় 100-র বেশি। তাই ভুলেও কেউ এখানে আসতে চায় না। তবে মেইন রাস্তা হওয়াতে সবসময় কম বেশি গাড়ি চলাচল করে। তবে গভীর রাতে সেরকম কেউ যেতে চায় না এই রোড দিয়ে। রাজ আসলো সেখানে। ডেঞ্জার এরিয়া নোটিশ বোর্ডের উপরে বসলো কিছু সময়। ওদিকে কাশেম মিয়াকে আনা হয় চাঁদনির ঘরে। মেয়েটাকে দেখেই করিম মিয়া কেঁদে ফেলে। চাঁদনি দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে। মেয়ের মায়াবী মুখটা দেখে কাশেম মিয়ার যেন সব কষ্ট দূরে সরে যায়। চাঁদনিরও এখন অনেক ভালো লাগে। কাশেম বলে, মা কেমন আছিস? তোর চেহারার কি হাল হয়েছে? আর চিন্তা করিস না মা, আমি তোকে নিতে এসেছি। চল মা আমার সাথে। বাবা, অনেক বড় ভুল করেছি মানুষকে বিশ্বাস করে। আর কখনো কোনো মানুষকে বিশ্বাস করব না, সবাই খারাপ। চল এখন মা আমার সাথে। না বাবা, আমি যেতে পারবো না, তুমি চলে যাও। রাতুল অনেক খারাপ, চলে যাও, আর আসবে না এখানে। চাঁদনি মা, তোকে আমি নিয়ে যাব। তোমার মেয়ে এখানে বাজারের হয়ে গেছে বাবা, আর ফিরে যেতে পারে না। যে গার নতুন বউকে রেখে চলে যায়, তার বউকে অন্য পুরুষের কাছে এক রাতের জন্য বিক্রি করে দেয়, সে মেয়ে একদম মরে গেছে বাবা। এই বুইরাটারে বের করে চাঁদনিরে ভিআইপিদের জন্য রেডি কর। কাশেম কাছে আসে। 4 জন গার্ড নিজের মেয়েকে জড়িয়ে ধরে রাখে করিম মিয়া। করিম মিয়াকে অনেক মারতে থাকে সেখানে। চাঁদনি রাতুলের পা জড়িয়ে ধরে। রাতুলের কথা শুনে চাঁদনি বলে, বললাম তো তোর বাবাকে মেরে ফেলবো। এখন তোর বাবাকে যেতে বল, তবেই সে বাঁচতে পারবে। বাবা দয়া করে চলে যাও, তোমার মেয়েকে ভুলে যাও এখনই। কাশেম মিয়া নিজের মেয়ের জন্য বের হয়ে আসে সেখান থেকে। কাশেম মিয়াকে মেরে একদমই বাইরে বের করে দেয়। কাশেম মিয়া এই জীবনে তার মেয়েকে অনেক ভালোবাসতো। তার মেয়ের অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারে না, নিজেকে মেরে ফেলার চিন্তা করে। তাই নিজের রিক্সা নিয়ে কাশেম মিয়া সেই ডেঞ্জার উঁচু রাস্তার দিকে যেতে থাকে। যদি ছিনতাইকারী আসে, কাশেম বলবে তাকে যেন মেরে ফেলতে চায়। নিলয় গাড়িতে বসে আছে। 4 কিলোমিটার উঁচু রাস্তা। নিলয় মাস্তি ক্লাবের রোড ক্রস করে ব্রিজের দিকে এগিয়ে আসতেই একটা রিক্সার সাথে ক্যাবের গাড়ি ধাক্কা লাগে। তবে সামান্যভাবে ধাক্কা লাগাতে রিক্সা চালকের কিছুই হয়নি। তবুও নিলয় কাব্যকে গাড়ি রাখতে বলে। রিক্সার সামনে কাব্য গাড়ি রাখলো। নিলয় দ্রুত নামলো গাড়ি থেকে। বাকিরাও নামে। নিলয় পেছনে তাকিয়ে দেখে রিক্সা চালক রাস্তার পাশে পড়ে আছে। নিলয় তাকে যেয়ে টেনে তোলে। লোকটা হলো কাশেম। চাচা, আপনার কিছু হয়নি তো? এ কি, আপনার তো দেখি সারা গায়ে রক্ত। আমরা বুঝতে পারিনি। চাচা চলেন, হাসপাতালে নিয়ে যাই আপনাকে। না লাগবে না, এই রক্ত তোমাদের জন্য না। এই রক্ত বিশ্বাস ভাঙার, এই রক্ত ভালোবাসার শেষ হবার, এই রক্ত নিজের মেয়ের কান্নার অভিশাপ। কি হয়েছে চাচা, কি হয়েছে?
এসব কি বলছেন আপনি? আমাকে আরো জোরে ধাক্কা দিতে আমি মরে যেতাম। কি হয়েছে? দূরে যে 10তলা টাওয়ার বিল্ডিং দেখছো, ওইখানে আমার মেয়ে থাকে বাবা। গিয়েছিলাম, আমার কাছে আমাকে মেরে বের করে দিয়েছে। কি এত বড় কলিজা? চাচা আপনার নাম কি? তবে আজকের পর মোহরম হবে। কাব্য। নিলয়, মনে হচ্ছে মেয়ে বড়লোক ঘরে বিয়ে হয়েছে, এজন্যে এখন তার গরিব বাবাকে মেনে নিতে পারছে না। চল এখানে, ডিগিতে কিন্তু লাশ, এখানে বেশিক্ষণ থাকা রিস্কি। কিন্তু ওনাকে এভাবে একা রেখে যাব? নিলয়, তোর ডাক্তার দেখানো উচিত। কেন? কারণ তুই একটা সাইকো, ভালো একটা ডাক্তার দেখাতে হবে। যতটা ভাবছিস ততটা সাইকো না। বাদ দে, চল এখন বাড়িতে যাই। দাঁড়া, এখানে আসলে সুন্দর একটা দৃশ্য দেখি আমি। আমার কাছে দূরবীন আছে। রাতের পরিবেশটা, আকাশের সাথে দূরের নদীর পানি যে মিশে গেছে। 200 জুমের দূরবীন স্পেশালিভাবে বানিয়ে আনা, দেখবি? কাব্যের কথা শুনে নিলয় কিছু বলে না। কাব্য দূরবীন বের করে আনলো, বেশ বড় দূরবীনটা। কাব্য সেট করলো সেটা, তারপর নিজেই দেখলো দূরের দৃশ্য, আকাশ আর নদীর পানি যেন একসাথে হয়ে গেছে। কাব্য ডাক দেয় নিলয়কে। কাব্য যখন সরে যাবে তখনই দূরবীন হাতে লেগে একটু সরে যায়। কাব্য আবার ঠিক করতে যায়, কিন্তু নিলয় বলে, আমি ঠিক করছি, সর। কাব্য সরে যায়। নিলয় দূরবীনে চোখ রাখলো। নিলয় ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করতে যাবে, ঠিক তখনই নিলয়ের চোখে একটা দৃশ্য আটকে যায়। নিলয় পুরো 200x জুম করে রেখেছে। দৃশ্যটা হলো নদীর পাড়ে একজন বসে আছে, শাড়ি পরা, হাঁটু অবধি শাড়ি তুলে বসে আছে, উত্তর দক্ষিণ মুখ করে। সামনে আগুন জ্বলছে। মেয়েটার চুলগুলো কোমর অবধি, ঘন কালো চুল, একদম সাদা গায়ের রং। মেয়েটা হলো শার্লিন। নিলয় শার্লিনের কোমর অবধি দূরবীন উঠাতে পারছে, আর তার উপরে তুলতে পারছে না। একবার ভাবলো কাব্যকে সে বলবে, পরক্ষণেই ভাবলো না থাক। কিভাবে? নিলয় মেয়েটা থেকে দূরবীন সরাতে পারে না, কোনো রকমে উপর অবধি তোলে দূরবীনটা। মুখটার এক পাশ দেখতে পায় নিলয়। নদীর পাড়ে বসে মেয়েটা কি করছে? কে এসে? গায়ে লাল একটা শাড়ি। বাঙালি মেয়েও তো মনে হচ্ছে না নিলয়ের। এই প্রথম কোনো মেয়ের পা ভালো লাগছে ওর। নিলয় স্থির হয়ে গেছে। মেয়েটা উঠে দাঁড়ায়, হেঁটে চলে যেতে থাকে। নিলয় দ্রুত দূরবীন ঘোরাতে গিয়ে পড়ে যায় নিচে। কাব্য এসে বলে, ওই কি করছিস? ফেলে দিলি? দূর। নে ধর দূরবীন, আলতু ফালতু জিনিস দেখা যায়, সর। কি বলিস? কত সুন্দর দৃশ্য। আমি জানি, চল এখান থেকে। ওরা গাড়িতে উঠে বসলো। 3 কিলোমিটার দূরে রাজেরা বসে আছে। দূর থেকে ছেলেগুলো দেখে ওরা এদিকে আসতে থাকে, তবে তার আগে নিলয়রা সেখান থেকে চলে যায়। রাজ প্রশ্ন করলো, এত রাতে ছেলেগুলো এখানে কি করে? এমন সময় একটা রিক্সা এসে থামে। রিক্সা থেকে কাশেম মিয়া নামলো। রাস্তার এরিয়াতে এসে খাদে ঝাঁপ দেওয়ার জন্য উপরের দিকে তাকায়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে উপরওয়ালা, আর কত শাস্তি দিবে? তুমি কত কষ্ট সহ্য করার ক্ষমতা মানুষের দিবে? তোমার দেওয়া জীবনকে নিজের নষ্ট করেছি, আর সহ্য করতে পারছি না কষ্ট। তবে একটাই আর্জি জানি তোমার কাছে, আমার মেয়েকে ভালো রেখো, আর ওই জানোয়ারটাকে শাস্তি দিও। রাজ দেখতে পায় একজন বুড়ো লোক রাস্তা থেকে নিচের দিকে লাফ দিতে যাবে। রাজ দৌড় শুরু করে। অনেক জোরে দৌড় দেয় রাজ। কাশেম মিয়া লাফ দেয়, কিন্তু সে যেন কিছু একটার সাথে আটকে যায়। বারবার নড়েও সে পড়তে পারে না। তখনই শুনতে পায়, ও চাচা, এখানে কি? হ্যাঁ, মরার আর জায়গা পান না? করিম উপরের দিকে তাকায়। রাজ রাস্তার রেলিংয়ে এক হাত দিয়ে ধরে রেখেছে, আরেক হাত দিয়ে করিমের হাত ধরে রেখেছে। রাজের অফিসারেরা টেনে তোলে দুজনকে। দুজনে রাস্তার পাশে বসে হাঁপাতে থাকে। রাজ বলে, ওই মিয়া, মরতে গেছিলেন কেন? কেন বাঁচাইলেন স্যার? আমার মরতে দিতেন, আমার মরাটাই ঠিক ছিল। এই বয়সে কি এমন ঘটলো যে মরে যেতে হবে? বাসা কোথায়? হ্যাঁ, অনেক কিছুই ঘটেছে। মেয়ের বিয়ে দিলাম একজনের কাছে, সে আমার মেয়েকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। ছেলেটা অনেক খারাপ। আচ্ছা, চলেন দেখি সেখানে। আর ছেলেটাকে? রাতুল বাজারের বিশাল যে বিল্ডিং আছে সেটার মালিক। সে আমার মেয়েকে
এমন সময়ে খুব স্পিডে সেখানে একটি বাইক আসে। বাইকটা থামে বিপরীত পাশে। সাইলেন্সার লাগানো একটা পিস্তল বের করে কাশিমের বুকে 3টা গুলি করা হয়। তারপর বাইকটা সেখান থেকে চোখের নিমেষে চলে যায়। রাজ উঠে দাঁড়িয়ে দৌড়ে সেখানে আসে। বাইকারকে চিৎকার করে গালি দিতে থাকে। শালা জানোয়ার, কে তুই? শরীফ, জলদি চাচারে হাসপাতালে নাও। তখনই শরীফ নামের অফিসার বলে, স্যার, লোকটা মারা গেছে। রাজ দ্রুত কাছে আসে, তার নাকের কাছে হাত দেয়, হাতের গোছা টিপে ধরে। কোনো সাড়া নেই। রাজ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়, রাস্তার উপরে বোতলে একটা লাথি দেয়। তারপর বলে, রাতুলের সাম্রাজ্য ধ্বংস করতে এইটা ছিল উপযুক্ত প্রমাণ। কসম খোদার, রাতুলকে আমি ধরবই। চলো এখান থেকে, লাশটাকে পোস্টমর্টমে পাঠাও। রাজেরা চলে যায় সেখান থেকে। খাদের একদম কিনারে 2টো লাশ পড়ে আছে। বাতাসে একটু একটু করে আরও নিচের দিকে এগিয়ে যাচ্ছে। এই লাশ দুটো নিলয়রা এসে ফেলে দিয়েছিল। তারপর অনেক দাঁড়িয়ে আছে জামিলের সামনে। সে আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে। অনেক প্রতিদিন সব কিছু ট্রেনিং করে। অনেককে বলে, অনেক, এবার কিন্তু সাবধান, পুলিশ অনেক ইনভেস্টিগেশন করছে। সন্দেহভাজন যারে পাচ্ছে তারই ধরে নিয়ে যাচ্ছে। শুনলাম ঢাকা থেকে অফিসার আসবে এখানে, এমপির কেসটা তিনি দেখবেন। অফিসারের নাম শুনেছ নিশ্চয়ই, রাজ মাহমুদ। সে অনেক ডেঞ্জারাস অফিসার, ঘুষ দিলে ঠিকই খাবে, আবার তোমাকে ঘুষের অপরাধে জেলেও ঢুকিয়ে দেবে। আমরা যদি ডাকাতি হই, সে সহকারী খুনি। অফিসার ভাই ঠিক না, ম্যানেজ করেন। কেন? নেক্সট ডাকাতি ওর বাড়িতেই করব। বড় জায়গাতে হাত না দিলে আমাদের নিয়ে দেশের মানুষ চর্চা কখন করবে? কি বলছিস অনিক, তোর মাথা ঠিক আছে? সে কিন্তু পুলিশের বড় অফিসার, আর তাছাড়া সে আমাদের থেকেও ডেঞ্জারাস। সে আমাদের মতো না, সে এখানে কেস দেখবে, আর আমরা তো বাড়ি দেখতে যাব। তাকে জানান দেব সে যেন এখান থেকে চলে যায়। তোর এই চ্যালেঞ্জে সে কিন্তু ভয় পাবে না। রাজ পুলিশ হবার পর অপরাধীকে এমনভাবে মেরেছে যে তার চেহারা বদলে গেছে, তাই যা করবি সাবধানে। অনেক কিছু বলে না, সে চলে আসে সেখান থেকে। রাজের বিষয়ে ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করতে থাকে সে। নিলয় শুভ্র সেজে আসে মাহিমের বাসায়। মাহিম আর নিলয় বসে আছে। মিমি হাতা কাটা ব্লাউজ গায়ে শাড়ি পরেছে, চুলগুলো সুন্দর করে খোপা করা, পেটের অনেক অংশ দেখা যাচ্ছে। নিলয় চায় চুমুক দেওয়ার সময় একবার তাকায় মিমির দিকে, তারপর মিমির থেকে চোখ সরিয়ে নেয় নিলয়। মাহিমের ফোন বেজে ওঠে। মাহিম নিলয়কে বলে, শুভ্র সাহেব, কল আসছে একটা, বসুন, আমি কথা বলে আসি। মাহিম বের হয়ে যায় বাড়ি থেকে। দরজার পাশে আসলো, আধ খোলা করে রেখে ফোনের ক্যামেরা অন করে। তারপর নিলয়দের দিকে ভিডিও করতে থাকে। মিমিকে মাহিম সব কিছু বলে রেখেছে। নিলয় যদি ওর সাথে বাজে কিছু করতেও চায়, তবুও মিমি বাধা দিতে পারবে না। মাহিমের একটাই ক্লিপ দরকার। মিমি নিলয়ের সামনে বসলো, বুকের উপর থেকে হালকা করে ওড়না সরাতে থাকে। মিমি জানে এটা যদি নীলা হয় তাহলে মিমির সাথে কথা বলবে, মিমিকে কাছে চাইবে। নিলয় ফোন বের করলো, ফোন চাপতে থাকে সে। এই যে শুনছেন? জি। আপনার নাম জানা হলো না। আপনার হাজবেন্ড জানে। আপনাকে দেখতে আমার এক বন্ধুর মতো মনে হয়, ভয়েসটা একই রকম। হতে পারে। আপনি তাকাচ্ছেন না কেন আমার দিকে? প্রয়োজন নেই। মিমি উঠে দাঁড়ালো, নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। নিলয় উঠে দাঁড়ায়। তখনই নিলয় তার ফোনটা কানে ধরে বলে, সরি, আমার একটা কল এসেছে। নিলয় বাহিরে আসে, এসেই দেখতে পায় মাহিম দাঁড়িয়ে আছে। আরে হো, আপনি? হ্যাঁ, কথা শেষ, এই তো ভিতরে আসছিলাম। আচ্ছা শোনেন, 10 লাখ টাকা দিয়ে এসেছি, সবাইকে ইনভেস্ট করুন। নিলয় চলে যায়। মাহিম ভেতরে আসে। মাহিম এসে মিমিকে বলে, এই ছেলে তো দেখি অনেক চালু, সুন্দরী মেয়ে দেখেও সে তাকালো না। কি এমন সাজ দিছিস যে তোর দিকে তাকায় না? তোর তো এসব ড্রেস পছন্দ, তাহলে পুরুষ মানুষকে ইমপ্রেস করতে পারিস না কেন? তোর দ্বারা কিছুই হবে না। এর থেকে ছোট ড্রেস আমি পরতে পারবো না, তবে আমি তাকে পটাতে পারবো, এটা আমার চ্যালেঞ্জ। তাকে পটিয়ে রুমে নিয়ে আসতে হবে, পারবি? হ্যাঁ পারবো, তবে প্রমিস করতে হবে আমাকে মারা যাবে না। ঠিক আছে। মিমির অনেক রাগ হচ্ছে। সে কি আসলেই নিলয় না? নিলয় এতটা স্বাভাবিক স্বভাবের হলো কবে? এতটা পরিবর্তন কিভাবে হয়েছে সে? চাঁদনিকে সাজিয়ে গুছিয়ে আরও একটা রুমে আনা হয়। আজকে ওর জন্য আরও একটা পুরুষ আসবে, কিন্তু চাঁদনি জানে না সেই পুরুষটা কে। চাঁদনি বসে আছে বিছানায়, অনেক কান্না পাচ্ছে। তার বাবার কি খবর কে জানে? তার বাবা কেমন আছে সেটাও জানে না।
একদল মেয়েরা এসে চাঁদনিকে সাজিয়ে দিয়ে গেছে। সেই মেয়েগুলোই কেমন রোবট টাইপের, কথা বলে না, তবে মুখ দিয়ে মাঝে মাঝে চাঁদনি সাজতে না চাইলে বলেছে, ও সাজবা তুমি? তোর নাঙর আসবে আজ। আজ থেকে তুই আমাদের মতো হয়ে যাবি, তাই তোর ভালো হয় তুই দ্রুত এখানে সব মেনে নিতে শিখ। চাঁদনি কথা বলতে পারে না, প্রচণ্ড শক্ত হয়ে আসে গলাটা। একটা তীক্ষ্ণ কান্না ওর চোখে এসে জমা হয়েছে। রাত 10টা বাজে। একটা সুন্দর সুঠাম দেহের ছেলে প্রবেশ করে। মেইন গেটের সামনে 3বার চেক করা হয়। আলাদা রুমে নিয়ে সব কাপড় খুলেও চেক করা হয় ছেলেটাকে। মাথার চুল, জুতা সব কিছু অনেকবার চেক শেষে কিছু না পেয়ে ভেতরে ঢোকার অনুমতি দেয়। একটা ফ্লোরের সাথে আরেকটার কোনো মিল নেই। একটা সুন্দর করিডোর, কোথা থেকে কোনো সাউন্ড নেই, কেবল সবগুলো দরজার সামনে 4 জন করে গার্ড দাঁড়িয়ে। রিসেপশন থেকে রুম নাম্বার 21-এর স্লিপ আনা হয়েছে। ছেলেটা এই স্লিপ পেয়ে একটা বন্ধুর মাধ্যমে, কারণ এই রুমে সুন্দরী মেয়ে চাঁদনিকে রাখা হয়েছে। আর আজ রাতে চাঁদনির সাথে রাত কাটাতে এসেছে রাজ। রাজ চাঁদনির মতো মেয়েকে পেয়েছে একটা দালালের দ্বারা। দালালটাও যে রাতুলের লোক। কোনো বড়লোক ব্যক্তি আসতে চাইলে তার জন্য ভিআইপি ফ্লোর আছে। এভাবে সব কিছু একদম স্বর্গের মতো। অনেকগুলো টাকা দিয়ে রাজ এখানে এসেছে ইনফরমেশনের জন্য। কাশিমের বডি চেক করে গুলি ছাড়াও অনেক মারধরের চিহ্ন পাওয়া গেছে। আর রাজের বুঝতে বাকি নেই যে এসব রাতুলের কাজ। তাই রাতুলের কাছে আসার জন্য রাজের এই পথ বেছে নিতে হলো। রাজ প্রথমে ভেবেছিল গোপন ক্যামেরা নিয়ে যাবে, কিন্তু রাজ শুনেছে ইনফরমারদের মাধ্যমে এখানে 1 ঘন্টা ধরে চেক করা হয়। এমনকি মেশিনের ভেতর দিয়েও 3বার চেক করে থাকে। কাপড় খুলে উলঙ্গ করে বডিও চেক করা হয়। আর তাছাড়া এই জায়গাটার লাইসেন্সও আছে রাতুলের, এজন্য লিগালভাবে রাতুল এখানে আসতে পারে না। রাজ 21 নাম্বারের ঘরের সামনে এসে দাঁড়ায়। সেখানেও গার্ডরা আরও একবার চেক করে, তারপর স্লিপটা ওর হাতে নিয়ে নেয়। দরজা খুলে দেয় রাজের জন্য। রাজ ভেতরে প্রবেশ করে। দরজা আটকে গিয়ে সে ভেতরে তাকালো। দেখতে পায় হেব্বি সুন্দরী একটা মেয়েকে গর্জিয়াসভাবে সাজিয়ে রাখা হয়েছে। বিছানার চারপাশে ফুল রাখা, মেয়েটার হাতেও ফুল। এই মেয়েটা এখন এই ক্লাবের সবচাইতে সুন্দরী মেয়ে, নাম চাঁদনি। চাঁদনির হাতে ফুল রাখার কারণ রাজকে বরণ করা, যেন পরবর্তীতে আবার এই লোক বা যে কোনো লোক আসতে চায় এখানে। রাজের বা কোনো মেয়ের কাছে কোনো পুরুষই আসলেই তার মনোরঞ্জনের জন্য সব কিছু করতে বলা হয় মেয়েটাকে। রাজ মেয়েটাকে দেখে স্তব্ধ হয়ে যায়। কি সুন্দর চাহনি, চোখে আর চেহারায় অসম্ভব মায়াভাব লেগে আছে। রাজের বুকের বাম পাশের হার্টবিট যেন কেঁপে উঠল। সেও কাঁপতে শুরু করছে। তবে মেয়েটার চেহারাটা কেমন শুকনো শুকনো। রাজ পুলিশের চাকরিতে আছে 5 বছর। সব কিছুর চোখে ধরা পড়ে। রাজ চাঁদনির সামনে গিয়ে বসলো। চাঁদনি শুকনো হাসি দিয়ে রাজের দিকে ফুল বাড়িয়ে দেয়। আপনাকে স্বাগতম। রাজ চাঁদনির ভয়েস শুনে আরও প্রফুল্লতা অনুভব করে। রাজ ফুল টানায়। চাঁদনিও রাজের দিকে তাকিয়ে থাকে। বেশ চমৎকার দেখতে ছেলেটা, কিন্তু চাঁদনি জানে সব ছেলেরাই খারাপ। ছেলেরা কেবল মেয়েদের শরীরটাকে ভালোবাসে। রাজ ফুলগুলো টেবিলে রাখে, সরাসরি প্রশ্ন করে, এখানে মন না টিকলে আসছেন কেন? এসে যখন পড়েছেন তখন এত কাঁদছেন কেন? এত টাকার প্রয়োজন যখন, তখন নিজের শরীর বিক্রি না করে কষ্ট করে খেতে পারতেন। তাহলে না থাকতো চোখের নিচে কালি পড়া ছাপ, আর না থাকতো শুকনো ভাবের মুখ। চাঁদনি কপাল কুঁচকে তাকায়। ছেলেটা তো দেখি অনেক বোঝে, বুঝবেই তো। রাজ তো স্পেশাল পুলিশ টিমের হেড, তার কাছে লুকোনো তো সহজ নয়। তবে চাঁদনি বেশ শব্দ করে হাসলো। রাজ অবাক হয়, তার কথাতে কি জোকস ছিল নাকি? মনে মনে কথাগুলো রিপিট করে। না, এমন তো কোনো জোকস সে খুঁজে পায়নি। রাজ প্রশ্ন করে, হাসছেন কেন? হ্যাঁ, হাসবো না। কি বললেন আপনি? টাকার সংগ্রামে বেঁচেছিলাম 22টা বছর। কেউ বলতে পারেনি আমি বাজে কাজ করেছি, কিন্তু ভাগ্য, বিশ্বাস আর ভালোবাসা আমাকে এখানে এনেছে। জানেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জিনিসের নাম কি? কি আবার? টাকা? না, সেটার নাম ভালোবাসা। ভালোবাসা ঠকিয়েছি। বাদ দেন, আসেন শুরু করেন। সারা জানোয়ার মুখোশ করে মুখোশের আড়ালে সাজবে ভালো মানুষ, আর রাত হলে আসবে মাগি। চাঁদনির কথা শুনে রাজ অবাক হয়। রাজ প্রথমবার মিশনের জন্য এমন জায়গাতে এসেছে। তার কোনো উদ্দেশ্যই নেই। সে
এসব করবে। রাজ একটা সিগারেট জ্বালাতে যায়, চাঁদনি নাক বন্ধ করে। রাজ সিগারেটে আগুন দিতে গিয়ে থামে, চাঁদনির দিকে তাকিয়ে বলে, সিগারেটের ধোঁয়াতে সমস্যা? আচ্ছা, খেলাম না। রাজ পকেটে রেখে দেয় সিগারেট। চাঁদনি অবাক হয়। চাঁদনি তার ছেলের হাসি দিয়ে বলে, এই ছেলে এমন কেন? আগের যন্ত্র মারতে মারতে গায়ের উপর এসে পড়েছে। এই বেটা তো দেখি এখানে কাজেই আসেনি। এটা ভালো মানুষ সাজছে না তো। সব পুরুষ শালা হারামির বাচ্চা। একটাকে মাদার, তারা শুধু নারীর শরীর কামড়ে বসাতে পছন্দ করে। সিগারেট খান, কাছে আসেন, নাকি ভিতরের সমস্যা? রাজ চমকে যায়, মেয়েটার দিকে খুব গভীরভাবে দেখতে থাকে। তারপর রাজ উঠে বসলো, রুমের চারপাশ দেখতে থাকে। চাঁদনি মেয়েটা একদমই অন্যরকম, অর্ধনগ্ন হয়ে বসে আছে বিছানায়। রুমের চারপাশ, ওয়াশরুম সব কিছু দেখলো রাজ। না, চোখে পড়ার মতো তো তেমন কিছুই নেই। রাতুলের ব্যাপারে কি তাকে জিজ্ঞাসা করবে? যদি এমন হয় রাতুল একবার জানতে পারলে মেয়েটাকে মেরে ফেলবে, তাহলে মেয়েটাকে সরাসরি রাতুলের বিষয়ে বলা যাবে না। মেয়েটা পুরো ভিআইপি রুম হবেই বা না কেন, গুনে গুনে 50,000 টাকা দিয়ে এসেছে এখানে রাজ। এক রাতের জন্য একটা মেয়ে, যে কোনো সুবিধা এখানে দেওয়া হবে। 50,000 তো নিবেই সেজন্য। রাজ টাকার কথা বাদ দিয়ে চাঁদনির দিকে তাকায়। মেয়েটা উঠে এসেছে বিছানা থেকে, অনেকগুলো ফুল ফ্লোরে পড়ে গেল। রাজ তাকায় চাঁদনির দিকে। রাজের কাছে এসে চাঁদনি বলে, মিস্টার, চারপাশে না তাকিয়ে আসেন, আমার ভিতরে মিশে যান। আমার কাছে দেবার মতো শরীরে আছে। যদি এটা একদমই উইজলেস, তবু চলেন, আসেন। নিজের পুরুষত্ব দেখান, নিজেকে বাঘের মতো হিংস্র করুন। পারবেন তো কেবল নারীর দেহের উপর বাঘের মতো হিংস্র শক্তি দেখাতে? পুরুষ মানুষ হলো একটা জানোয়ার, বাইরে বসে সামনে কাঁচুমাচু হয়ে থাকে, আর বাড়ি এসে মেয়ে মানুষের উপর চিৎকার চেঁচামেচি করে মারধর করে। আসলে পুরুষাই সচরাচর হাস্যকর প্রাণী দুনিয়াতে। আসেন আসেন, দেরি হলে আপনার লস। যেভাবে চান সেভাবে সেবা পাবেন। চাঁদনি কথাটা বলেই রাজের কাছে এসে প্যান্টের উপরে গোপন অঙ্গে হাত রাখে। রাজ লাফ দিয়ে সরে যায়। চাঁদনি বাঁকা চোখে তাকায়। রাজ এসব করতে এখানে আসেনি, রাজের উদ্দেশ্য ছিল অন্যথা। যতটুকু রাজ বুঝেছে, ভিআইপি কেবিন মানে এখানে নো ডিস্টার্ব বিষয়টা আছে। তবে এখানে যে অনেক খারাপ কিছু চলে সেটা ঠিকই রাজ বুঝতে পেরেছে। তবে একটা সাক্ষী লাগবে ওর, যেটা ব্যবহার করে রাতুলের উপরে অভিযান চালাতে পারি। কিন্তু এমন কাউকে সে কোথায় পাবে? রাজ বলে, আসলে ম্যাম, আমি এখানে ওটা করতে আসিনি। আমি এসেছি অন্য কাজে। আমার বিজনেস অনেক খারাপ যাচ্ছিল, ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমার বন্ধু বলল এখানে আসলে ভালো হবে, তাই আসলাম। আমি কিছু করব না, আপনি শুধু বসে থাকেন, যা ইচ্ছা বলেন। তবে তার আগে ড্রেস আপ ঠিক করেন প্লিজ। আপনার দিকে তাকাতে আমার অনেক অদ্ভুত লাগছে। মানে কি ঢং করেন? আসেন বলছি। না না, সত্যি বলছি, প্লিজ দূরে থাকেন। আমার এসব করতে ইচ্ছে নাই, আপনি দূরে যান। কত টাকা দিয়ে আসছেন এখানে? 50,000। এত টাকা লস করবেন? সেটা সমস্যা না, আপনি দূরে থাকেন, নিজেকে সাজিয়ে রাখেন। আপনাকে ফুলের ভিতরেই সুন্দর লাগছিল। চাঁদনি অবাক হয়। এটাই আবার কেমন ধরনের পুরুষ রে ভাই? মেয়ে মানুষের সুযোগ পেলেও কোনো পুরুষ বাজে কথা শোনালো স্পর্শ করতে ভুল না, আর এই পুরুষ তো দেখি তার কাছেই আসছে না। এটা কি অভিনয় হতে পারে? সব পুরুষ ভালো অভিনয় করতে পারে, মিথ্যা বলে মেয়েদের বিশ্বাস অর্জন করে তারপর সে বিশ্বাসটাকে নিয়ে খেলা করতে পছন্দ করে। আপনি কে বলেন তো? এভাবে কেন টাকা খরচ করে আসলেন? আর কিছুই করছেন না? আমি বিজনেস করি, লস খাচ্ছিলাম বারবার। আপনার নাম কি? নাম বলা নিষেধ। আমি নাম বলে দিলে আপনার সমস্যা হবে। আমার সমস্যা আছে। যেটা করতে এসেছেন সেটা করেন, নাম জানার প্রয়োজন নেই। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কয়েকদিন ধরে ঘুমাননি। আপনি ঘুমান, আমি আপনাকে দেখি। আমার ঘুম আসেনি। আপনি না বলেছেন আমি যা বলবো বা করতে চাইবো সেটা শুনবেন? চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়েন।
চাঁদনি আর কথা বাড়ে না। চাঁদনি চোখ বন্ধ করে। কখন যে সে ঘুমিয়ে পড়ে বুঝতেই পায়নি। রাজ পায়চারি করেছে অনেকবার, ফোনটা নিয়েও ভেতরে আসতে দেয়নি তাকে। একদম পরিচিত ছাড়া কেউ এখানে ফোন নিয়ে আসতে পারে না। রাজ অনেক কিছু কালেক্ট করেছে, সেটা হলো এখানে তাকে রেগুলার আসতে হবে, পরিচিত কাস্টমার হতে হবে, সবগুলো ফ্লোর এক্সপ্লোর করতে হবে, সব কিছু তার বুঝে প্ল্যান সাজাতে হবে। তবে কালকে তাকে যেতে হবে গ্রামে ডাকাত ধরতে। ডাকাতেরা কে, কারা, সব কিছু তাকে বের করতে হবে। ভাগ্যিস তার কোনো বউ নেই। এত ব্যস্ততায় বউ থাকলে সে কবেই চলে যেত। বউয়ের কথা মনে পড়তেই চাঁদনির দিকে রাজের চোখ চলে যায়। চাঁদনি কাছুমাছু হয়ে ঘুমিয়ে পড়েছে। এসির পাওয়ার কমিয়ে দেয় রাজ, তবু মেয়েটার শীত লাগছে। রাজ গা থেকে কালো কোটটা খুলে চাঁদনির গায়ের উপরে দিয়ে দেয়। রাজ দেয়াল ঘড়িতে তাকায়, রাত 2:30 বেজে গিয়েছে। রাজ বের হয় রুম থেকে, গার্ডদের বলে, সকাল অবধি মেয়েটা তো আমার, এই রুমটাও আমার। সকালের আগে মেয়েটাকে যেন কেউ বিরক্ত না করে। সে ঘুমাচ্ছে, সে যেন ঘুম থেকে উঠে ভালোভাবেই থাকে। গার্ডরা মাথা নেড়ে ওকে স্যার বলে। রাজ চলে যায়। গার্ডরা দরজা ভিড়িয়ে দেয়। রাতুল পিসির সামনে বসেছিল। এই রুমে গোপন ক্যামেরা লাগানো। রাজ যে কিছুই কয়নি সেটা রাতুল জানে, কিন্তু কেন কয়নি? রাতুলের লাভ টাকা পেলেই হলো তার। থাক চাঁদনি ঘুমাক। রাতুল বুঝে ফেলেছে রাজ আবার আসবে এই চাঁদনির জন্য, তাই চাঁদনিকে আরও সিকিউর করে দেয়। মানে সবার জন্য চাঁদনি না, জেমসের পাঠানো ইউরোপিয়ান মেয়েদেরকে নিয়ে এসে সার্ভিস প্রদান করবে, কিন্তু চাঁদনিকে বিশেষ পার্সনের জন্য রেখে দেয়। রাতুল রিসেপশনের মেয়ের কাছে কল দিল, বলে, যে ছেলেটা যাচ্ছে এখন তাকে ডাক দিয়ে কালো কোড নামটা বল। জানতে চাইলে বলবা যে মেয়েটার সাথে প্রথমবার রাত কাটিয়েছে। সে মেয়েকে আবারও পেতে হলে এই কোড নেম ব্যবহার করতে। রাজ রিসেপশনে আসে। রিসেপশনের মেয়েটা রাতুলের বলা কোড নেমটা বলে দেয়। রাজ জানতে চাইলে বলে এটা তাদের বহু বছরের নিয়ম। রাজ আর কিছু বলে না, সে চলে যায়। রাত বাড়ে, ফজরের আজান শুরু হয়। তাতে কি, রাতুলের ক্লাবে তখন চলছে ডিজে গানের সাথে অর্ধ উলঙ্গ নারীর ডান্স। চাঁদনির ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই দেখতে পায় চাঁদনির গায়ে কালো কোট। কোটটা কার? মনে পড়ে রাতের কথা, ওই লোকটার কোট এটি। চাঁদনি কিছু সময় কোটের দিকে তাকিয়ে থেকে সেটা নিয়ে বের হয়ে নিজের রুমে চলে যায়। তারপর নিলয়রা বসে আছে মনিটরের সামনে। ব্ল্যাক গ্যাংয়ের টিমেরাও বসে আছে। ওরা জানে কোম্পানির ম্যানেজার ওদের থেকে টাকা নিয়েছে, পণ্যের দাম আরও উঠবে। কিন্তু এখানে গ্রিন স্নেক টিম কিনেছে 20 লাখ টাকার শেয়ার, আর মাহিম কিনেছে 15 লাখ টাকার শেয়ার। গ্রিন স্নেক শেয়ার সেল করলেই পাবে 2 ডাবল প্রফিট, কারণ শুভ্র আছে নিলয়ের আরেকটা অ্যাকাউন্ট, সেখান থেকেও 5 লাখ কিনে রেখেছে নিলয়। 2 কোটির শেয়ারে 50 লাখের শেয়ার ওদের কাছে। নিলয় হঠাৎ দেখলো পণ্যের দাম 1 লাফে 100 থেকে 200 হয়ে গেছে। নিলয় মাহিমকে কল দেয়, এখনই শেয়ার সেল করো। কি এখন? কি তো দাম তো আরো বাড়বে। বললাম না সেল করতে, বেশি লাভ লাগবে না। আমার লাগবে ব্ল্যাক গ্যাংকে লসে ফেলানো ফার্স্ট। নিলয় ফোন কেটে দিয়ে, কাব্য এখন শেয়ার সেল কর। নিলয়ের কথা মতো 1 ঘন্টার ভেতরে 50 লাখ টাকার শেয়ার সেল হয়। ছোট ইউজাররা দেখে গ্রিন স্নেক শেয়ার সেল করেছে, তারাও সেল করে দেয়। 1.5 কোটি টাকা চলে আসে নিলয়ের কাছে। ছোট ইউজার শুভ্র এক ঝলকে চলে আসে মিডিল ইউজারদের তালিকাতে, আর টপে চলে যায় গ্রিন স্নেক গ্যাংয়ের প্রফিট লিস্ট। চোখের সামনে অলমাইটি ব্ল্যাক গ্যাংয়ের লস দেখে সবাই হতাশ। আবারও লসে পড়ে ওরা। তবে 2 নম্বর পজিশনে আছে। গ্যাংয়ের ম্যানেজার শিহাব এসে বলে, কে এই গ্রিন স্নেক গ্যাং? খোঁজ করো, না হলে কেউ তোমরা বাঁচতে পারবে না। পরপর 2 উইক শেয়ার মার্কেটে ইনভেস্ট করেও 1 কোটি টাকা লস করলাম। এই গ্যাংকে খুঁজে বের করো। ছোট বড় সব ইউজারের ওপর নজর রাখো। কে টপে আসতে চলেছে তার লিস্ট বের করো। শিহাবের কথা শুনে সবাই কাজে লেগে পড়ে। ওদিকে নিলয় সিগারেট ধরালো। কালো টাকাগুলোকে ওরা কি সুন্দরভাবে সাদা বানাচ্ছে। না থাকবে পুলিশের কোনো ঝামেলা, না থাকবে গভর্নমেন্ট থেকে কোনো নোটিশ। নিলয় আসার পর থেকে ওরা কেবল টাকার উপরেই পড়ে আছে। এবার এনজয় করার পালা। মাহিম কল দেয় শুভ্রকে, মানে নিলয়কে। নিলয় রিসিভ করে, ব্রো তোমার জন্য লাভ করেছি অনেক, চলো আসো প্রফিট নিতে। আসবো।
হ্যাঁ, বাড়িতে চলে আসো, তোমাকে ইনভাইট করা হলো। নিলয় হাসতে থাকে। সে ফোন কেটে দেয়। মানুষ কত স্বার্থপর, তা না হলে স্বার্থের জন্য নিজের বউকেও মানুষের সামনে এনে দিতে ভাবেও না। মজা পাচ্ছে নিলয়, কারোর জীবন নিয়ে গেমস খেলার মজাটাই আলাদা। আকাশ আসলো আবারও সে বস্তিতে। শার্লিন দাঁড়িয়ে আছে ওদের সামনে। শার্লিনের পেছনে চামেলি আর বস্তির মানুষেরা দাঁড়িয়ে আছে। আকাশ গাড়ি থেকে নেমে শার্লিনকে বলে, ওই বিদেশি, আজকে তো আমি চামেলির জন্য আসিনি, তোর জন্য এসেছি। চল আমাদের সাথে, আমাদের বস তোকে নিয়ে যেতে বলেছে। সেদিন তোদের কিছুই হয়নি, আজকে তোদেরকে এমন মারবো যে তোরা এখান থেকে সোজা হয়ে যেতে পারবি না। আয়। আকাশেরা আসতে থাকে। শার্লিন সবাইকে অনেক মারে। এমন সময় কয়েকটা বাইক আসে সেখানে। বাইক থেকে শান্ত নামলো। সে এসে সোজা টুনির মাথায় পিস্তল ধরলো। বাকিদের মাথায় ওর লোকেরা পিস্তল রাখে। শার্লিনকে বলে, হে বেবি, স্টপ ফাইটিং, লুক। শার্লিন ঘুরে তাকায়, দেখে টুনির মাথায় পিস্তল ধরে রেখেছে শান্ত। শান্ত যেমনটা ভেবেছিল তার থেকেও শার্লিন সুন্দরী। মেয়েটা দেখতে পুরাই স্বর্গের দেবীর মতো সুন্দর। একে দিয়েই কাজ হবে। শার্লিন বলে, হেই, হু আর ইউ? লিভ হার। নো নো। ছাড় বলছি। আকাশ। শান্তর কথা মতো আকাশ এগিয়ে আসে। পেছন থেকে শার্লিনের হাতের উপরে ইঞ্জেকশন পুশ করে। শার্লিন কয়েক সেকেন্ডের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে যায়। শান্ত সবাইকে বলে, কেউ যদি এই ঘটনা নিয়ে বেশি দূর যাস, কসম তোদের বস্তিতে আমি নদীর সাথে মিশিয়ে দেব। আকাশ, মেয়েটাকে গাড়িতে তোল, নিয়ে চল। শান্তর কথা মতো আকাশের শার্লিনকে নিয়ে যায়। নাচো ক্লাবের মালিক শান্ত। সেখানে শার্লিনকে নিয়ে যাবে সে, তারপর ওর কাজে ব্যবহার করবে। শার্লিন যেটা থেকে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে সেটাই এখন ওর সাথে হতে যাচ্ছে। শার্লিনকে কড়া ড্রাগসের ইনজেকশন দেওয়া হয়েছে। শার্লিন চলে যেতেই টুনি অনেক কাঁদতে থাকে। মেয়েটা শার্লিনকে অনেক পছন্দ করত। সারাদিন দুজন ঘুরে বেড়াতো বনে বাদারে, নদীতে নৌকা চালাতো। এখন শান্তরা শার্লিনকে নিয়ে আসে তাদের ক্লাবে। তারপর জেমসের ক্লাব হেরে গেল ক্যাসিনোতে। একটা লোক ওর খুব দরকার, যার মাথাতে থাকবে মাল্টিপল ম্যাথের সব রকম কার্যকারিতা। রাতুল অনেক ছেলে মেয়ে পাঠিয়েছে ক্যাসিনো খোলার জন্য। তারা প্রথম পারলেও পরে গিয়ে হারতে শুরু করে। আরও লস খায় জেমস। জেমস এমন একজনকে খুঁজছে যেন সে এই ক্যাসিনো গেমটাকে একদম নিজের হাতের তালুর মতো চিনবে। রাতুলকে কল দেয় জেমস। রাতুল ব্রাদার, আমার ক্যাসিনো চ্যাম্পিয়ন লাগবে, খুঁজে দাও। ব্রাদার, খুঁজেছি আমি। প্রতি বছর আমি শহরে ক্যাসিনো চ্যাম্পিয়নশিপ করি, তুমিও করো, তবেই লোক পাবা। সেটা করি। তোমাদের চ্যাম্পিয়নকে পাঠাও, এখানে এসে খেলুক আগে চ্যাম্পিয়নশিপ। ক্যাসিনো খেলাকে আরও বড় করতে হবে আমার। নো টেনশন ব্রাদার, আমি আছি তো। আমি আজকে আরও কয়েকজন পাঠাবো, ওরা ভালো খেলে। জেমস ফোন কেটে দেয়। জেমসের অনেক ক্যাসিনো খেলার লোক লাগবে। জেমস হলো আমেরিকান মাফিয়া, তার সব দেশে মাস্তান আছে। তবে রাতুলের সাথে ওর বিশাল খাতির। রাতুল কি করবে বুঝতে পারছে না। রাতুলের কাছে যা ছিল সব জেমসকে দিয়ে দেয়। ওদিকে চাঁদনি জানালার পাশে বসে আছে। দূরে মানুষদের দেখে সে। শহরের সবচাইতে উঁচু রাস্তাটাও চোখে পড়ে চাঁদনির। হঠাৎ করে গত রাতে আসা ছেলেটার কথা ওর অনেক মনে পড়েছে। ছেলেটা আসলেই অনেক দারুণ ও অদ্ভুত। নিজের এত টাকা খরচ করে এখানে এসেও তাকে একটাবারও স্পর্শ করেনি, বরং তার গায়ে দিয়ে গেছে ছেলেটার কোট। চাঁদনি বুঝতে পারে না ছেলেদের এই নিয়ম। তবে চাঁদনির মনটা ভালো হয়ে গেছে। আবার কবে কার জন্য রেডি হতে হবে কে জানে। দরজায় কড়া নাড়ার শব্দ হয়। তার থেকে বয়সে বড় একটা মেয়ে ভেতরে আসলো। মেয়েটা চাঁদনির বিছানায় এসে বসলো।